আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুলের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জিপসাম প্রোডাক্টসের বেশ কিছু ভাইভা কোশ্চেন সম্পর্কে পড়ব এবং গত সেশনেও কিন্তু আমরা জিপসাম প্রোডাক্টসের বেশ কিছু অংশ সম্পর্কে পড়েছিলাম এবং আজকে আমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইভা কোশ্চেন এবং সাথে সাথে বেশ কিছু রিটেন কোশ্চেনও বলে দেব। সো আশা করছি তোমরা লেকচারের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে লেকচারগুলো শুনবে এবং চেষ্টা করবে সাথে সাথেই মুখস্থ করে নেওয়ার জন্য। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। গত সেশনে আমরা জিপসাম প্রোডাক্টসের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়েছিলাম এবং আমি আজকে আরো একবার বলে দিতে চাই জিপসাম প্রোডাক্টসের ক্লাসিফিকেশন কিন্তু এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং স্যাররা ভাইভাতে ধরে রাখো এটা 100% ধরবেই। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করা হয় অবশ্যই এই কোশ্চেনটা স্যাররা ধরবেই। সো আমাদেরকে অবশ্যই খুব ভালো করে ক্লাসিফিকেশনটুকু মুখস্থ করে রাখতে হবে, সাথে সাথে ওয়াটার পাউডার রেশিও, সেটিং টাইম এবং ইউজগুলোও কিন্তু অত্যন্ত ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তাহলে আজকে শুরুতেই আমরা যেই কোশ্চেনটি পড়ছি তা জেনে নেই। প্রথম কোশ্চেনটি হচ্ছে ডিসকাস অ্যাবাউট এভরি টাইপ অফ জিপসাম প্রোডাক্টস। ডিসকাস অ্যাবাউট এভরি টাইপ অফ জিপসাম প্রোডাক্টস অর্থাৎ জিপসাম প্রোডাক্টের প্রতিটি টাইপের বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে চলে যাচ্ছি কোশ্চেনের আনসারে। প্রথমেই আমরা পড়ে নিব টাইপ 1 সম্পর্কে, যা হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার। ইমপ্রেশন প্লাস্টার সম্পর্কে যদি আমরা পড়তে চাই, ইমপ্রেশন প্লাস্টার ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ইন ডেন্টিস্ট্রি বিকজ অফ ইটস রিজিডিটি নট ইলাস্টিসিটি। অর্থাৎ ইমপ্রেশন প্লাস্টার কিন্তু অনেক কমনলি ইউজড একটা ম্যাটেরিয়াল যা কিনা অনেক আগে থেকেই ডেন্টিস্ট্রিতে ইউজ হয়ে আসছে এর রিজিডিটি প্রপার্টির জন্য, নট ইলাস্টিসিটি প্রপার্টি। এবং এর মধ্যে তোমাদেরকে আরো একটা ব্যাপার, আরো একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিতে চাই। ইমপ্রেশন প্লাস্টারকে কিন্তু ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে খুব কমনলি ইউজ করা হয় না। অর্থাৎ স্যাররা যদি আমাদেরকে ভাইভাতে কোশ্চেন করে যে ইমপ্রেশন প্লাস্টারকে কি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, আমাদের কোশ্চেনের আনসার হবে হ্যাঁ, ইউজ করা যাবে, বাট খুব রেয়ারলি তা ইউজ করা হয়। এখন আমরা ইমপ্রেশন প্লাস্টারের কম্পোজিশন সম্পর্কে একটু পড়ে নিই। ইমপ্রেশন প্লাস্টারের কম্পোজিশনের শুরুতেই থাকছে প্লাস্টার অফ প্যারিস, তারপর অ্যাক্সিলেটরস। অ্যাক্সিলেটর হিসেবে থাকছে 4% সোডিয়াম ক্লোরাইড আর 4% পটাশিয়াম সালফেট। তারপর থাকছে রিটার্ডার্স। রিটার্ডার হিসেবে খুব স্মল অ্যামাউন্টে বোরাক্স ইউজ করা হয়, অর্থাৎ বোরাক্স ইন স্মল অ্যামাউন্ট। তারপর কালারিং এজেন্টস, ফ্লেভারিং এজেন্টস এবং সাথে থাকছে অ্যান্টি এক্সপানশন সাবস্টেন্স। এর কম্পোজিশনটি আমি আরো একবার বলে দিচ্ছি। প্রথমেই থাকছে প্লাস্টার অফ প্যারিস, তারপর থাকছে অ্যাক্সিলেটরস। অ্যাক্সিলেটর হিসেবে থাকছে 4% সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড 4% পটাশিয়াম সালফেট। তারপর রিটার্ডার হিসেবে থাকছে বোরাক্স ইন স্মল অ্যামাউন্ট। তারপর কালারিং এজেন্টস থাকছে, ফ্লেভারিং এজেন্টস থাকছে এবং সাথে থাকছে অ্যান্টি এক্সপানশন সাবস্টেন্স, যা কিনা এক্সপানশন হতে রোধ করে। এর প্রতিটি টাইপের প্রতিটি কম্পোজিশন কিন্তু আমাদেরকে অত্যন্ত ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপর পড়ে নিচ্ছি ইমপ্রেশন প্লাস্টারের ইউজগুলো। ফর মেকিং ইমপ্রেশনস ইন কমপ্লিট ডেঞ্চার অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেটিক্স, বাইট রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাজ এ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এবং ব্র্যাকেটে কিন্তু আমাদেরকে লিখতে হবে রেয়ারলি। আমি আবার বলছি, যদি আমরা এরকম লিখি ফর মেকিং ইমপ্রেশনস, তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে রেয়ারলি। তারপর আমরা পড়ব জিপসাম প্রোডাক্টসের টাইপ 2 সম্পর্কে, যা হচ্ছে মডেল প্লাস্টার। মডেল প্লাস্টার কিন্তু আরো বেশ কিছু নাম রয়েছে। একে ডেন্টাল প্লাস্টারও বলা যায় এবং অনেকে একে ল্যাবরেটরি প্লাস্টারও বলে থাকে। এখন মডেল প্লাস্টারের কম্পোজিশন সম্পর্কে যদি আমরা পড়ি, মডেল প্লাস্টারের কম্পোজিশন হচ্ছে হেমিহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট হুইচ কন্টেইনস বিটা হেমিহাইড্রেট এবং সাথে থাকছে মডিফায়ার্স। আমি আবার বলছি, মডেল প্লাস্টারের কম্পোজিশন হচ্ছে হেমিহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট হুইচ কন্টেইনস বিটা হেমিহাইড্রেট এবং সাথে থাকছে মডিফায়ার্স। মডেল প্লাস্টারের বেশ কিছু ইউজ সম্পর্কে আমরা পড়ে নিব। ইউজগুলো হচ্ছে ফর মেকিং স্টাডি কাস্টস অ্যান্ড মডেল, টু মেক মোল্ডস ফর কিউরিং ডেঞ্চার্স, for mounting cast on articulator, to prepare the bases for working model. এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভাইভাতে কিন্তু স্যাররা শুরুতেই শুনতে চাইবে ফর মেকিং স্টাডি কাস্টস অ্যান্ড মডেল, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ কিন্তু এটাই। সো এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শুরুতেই আমাদেরকে এই ইউজটাই বলতে হবে।
তাহলে স্যাররা খুশি হয়ে আমাদেরকে বেশি মার্কসও দিতে পারেন। তারপর আমরা পড়ে নিচ্ছি টাইপ 3 সম্পর্কে, যা হচ্ছে ডেন্টাল স্টোন। এরও কিন্তু বেশ কিছু সিনোনিম রয়েছে। এর সিনোনিমগুলো হচ্ছে ক্লাস 1 স্টোন অর হাইড্রোক্যাল এবং হার্ড প্লাস্টার। একে কিন্তু অনেকেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হার্ড প্লাস্টার হিসেবেই বলে থাকি। এখন আমরা ডেন্টাল স্টোনের কম্পোজিশন সম্পর্কে একটু পড়ে নিই। কম্পোজিশনের শুরুতেই থাকছে প্লাস্টার অফ প্যারিস, 2 to 3% কালারিং ম্যাটার, পটাশিয়াম সালফেট যা কিনা অ্যাক্সেলেটর হিসেবে ইউজ করা হয়, এবং বোরাক্স রিটার্ডার হিসেবে ইউজ করা হচ্ছে। কম্পোজিশনটি আমি আরো একবার বলে দিচ্ছি। প্লাস্টার অফ প্যারিস, 2 to 3% কালারিং ম্যাটার, পটাশিয়াম সালফেট যা অ্যাক্সেলেটর হিসেবে ইউজ করা হচ্ছে, এবং বোরাক্স যা কিনা রিটার্ডার হিসেবে ইউজ করা হচ্ছে। ডেন্টাল স্টোনের বেশ কিছু ইউজ রয়েছে। ইউজগুলো সম্পর্কে আমরা একটু পড়ে নিই। ফর প্রিপেয়ারিং মাস্টার কাস্ট টু মেক মোল্ডস। আমি আবার বলছি, ফর প্রিপেয়ারিং মাস্টার কাস্ট টু মেক মোল্ডস। ডেন্টাল স্টোনের কিন্তু বেশ কিছু ইউজ রয়েছে। এর ইউজগুলো আমি বলে দিচ্ছি। ফর প্রিপেয়ারিং মাস্টার কাস্টস অ্যান্ড টু মেক মোল্ডস। For preparing master casts and to make molds. It is used to make working models for complete and partial denture. Used to make working models for orthodontic appliance. এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাইবা কোশ্চেন আমি বলে দেই। আমাদের ভাইবা বোর্ডের স্যার ম্যাডামরা খুব কমনলি কোশ্চেন করে থাকে যে মাস্টার কাস্ট কোন টাইপ দিয়ে তৈরি করা হয়ে থাকে। আমি কোশ্চেনটি আবার বলছি, মাস্টার কাস্ট কোন টাইপ দিয়ে তৈরি করা হয়ে থাকে। তখন আমাদেরকে আনসারে অবশ্যই বলতে হবে টাইপ 3 ডেন্টাল স্টোন দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো আমরা বুঝতেই পারছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজই হচ্ছে প্রথম ইউজটি, যা হচ্ছে ফর প্রিপেয়ারিং মাস্টার কাস্টস অ্যান্ড টু মেক মোল্ডস। সো এটা আমাদেরকে অবশ্যই শুরুতে বলতে হবে। তারপর আমরা পড়ব টাইপ 4 সম্পর্কে, যা হচ্ছে ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ লো এক্সপানশন। টাইপ 4 এর কিন্তু বেশ কিছু ইউজ রয়েছে। এর ইউজগুলো সম্পর্কে যদি আমরা পড়তে চাই, ইট ইজ ইউজড ওয়েন high strength and surface hardness is required. For inlay crown and bridge wax pattern, type 4 is used. তারপর আমরা বলবো টাইপ 5 সম্পর্কে, যা হচ্ছে ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ হাই এক্সপানশন। এরও বেশ কিছু ইউজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ সেটি আমি বলে দিচ্ছি। টু প্রিপেয়ার ডাইজ উইথ ইনক্রিজড এক্সপানশন। আমি আবার বলছি, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজটি হচ্ছে টু প্রিপেয়ার ডাইজ উইথ ইনক্রিজড এক্সপানশন। এবং সাথে সাথে আমি আরো একটি ভাইবা কোশ্চেন বলে দিচ্ছি। কি কি কন্ডিশন থাকলে টাইপ 5 ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ হাই এক্সপানশন ইউজ করা হবে, অথবা শুধু টাইপ 5 ইউজ করা হবে। এবং এর সাথে সাথে আমি একটি গুরুত্বপূর্ণ ভাইবা কোশ্চেন বলে দিচ্ছি। কি কি কন্ডিশন থাকলে, অর্থাৎ আন্ডার হোয়াট কন্ডিশনস শুড বি টাইপ 5 ডেন্টাল স্টোন শুড বি ইউজড। যে সকল কন্ডিশনে টাইপ 5 ইউজ করা হচ্ছে তা হচ্ছে it should have high strength, it should be hard, it should be abrasion resistance, it should have high expansion to compensate the casting shrinkage of the base metals. আমি এর আনসারটি আবার বলে দিচ্ছি। কন্ডিশনস অফ ইউজিং টাইপ 5 ডেন্টাল স্টোন, it should have high strength, it should be hard, it should be abrasion resistance, it should have high expansion to compensate the casting shrinkage of the base metals. এখন আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রিটেন কোশ্চেন সম্পর্কে বলে দিব। প্রথম রিটেন কোশ্চেনটি হচ্ছে, রাইট ডাউন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ প্লাস্টার অফ প্যারিস। রাইট ডাউন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ প্লাস্টার অফ প্যারিস। এক্ষেত্রে এই রিটেন কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুক ফিলিপস থেকে ভালো করে কোশ্চেনটি পড়ে নিবে। এই কোশ্চেনটার মধ্যে অবশ্যই যেই পার্টটুকু থাকতে হবে তা হচ্ছে একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা হচ্ছে ডাইহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট, যাকে 110 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট প্রদান করা হয়, এবং হিট প্রদানের সাথে সাথে এটি হেমিহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়, যাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। আমি আবার রিঅ্যাকশনটি বলে দিচ্ছি সংক্ষেপে। ডাইহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট, যা হচ্ছে জিপসাম, একে 110 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা তাপ দিই, তখন তা হেমিহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। এটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এবং দ্বিতীয় রিটেন কোশ্চেনটি হচ্ছে, রাইট ডাউন দ্য সেটিং রিঅ্যাকশন অফ প্লাস্টার অফ প্যারিস। এখন এই সেটিং রিঅ্যাকশন অফ প্লাস্টার অফ প্যারিসের বেশ কিছু থিওরি রয়েছে, যার মধ্যে খুব কমন যে থিওরিটা তা হচ্ছে ডিসসলিউশন প্রেসিপিটেশন থিওরি। আমি আবার বলছি, এর সবচেয়ে কমন থিওরিটি হচ্ছে ডিসসলিউশন প্রেসিপিটেশন থিওরি। এর আরো যেই থিওরিগুলি রয়েছে তা হচ্ছে কলোয়েডাল থিওরি, হাইড্রেশন থিওরি, ক্রিস্টালাইন থিওরি।
এবং সাথে ডিসসলিউশন প্রিসিপিটেশন থিওরি তো থাকছে। এখন এই কোশ্চেনে আমাদেরকে এই ডিসসলিউশন প্রিসিপিটেশন থিওরিটি অত্যন্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে, সাথে সাথে অন্যান্য থিওরিগুলোর নামও লিখতে হবে। এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাইবা কোশ্চেনও বটে। স্যাররা অবশ্যই কোশ্চেন করতে পারে যে প্লাস্টার অফ প্যারিসের সেটিং রিঅ্যাকশনের কি কি থিওরি রয়েছে। আমি আবার বলছি, স্যাররা ভাইবা কোশ্চেন করতেই পারে যে প্লাস্টার অফ প্যারিসের সেটিং রিঅ্যাকশনের ক্ষেত্রে কি কি থিওরি রয়েছে। তখন আমাদেরকে এই থিওরিগুলোর নাম ভালো করে বলতে হবে। তারপর চলে আসছি অনেক 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 গুরুত্বপূর্ণ একটি ভাইবা কোশ্চেন, যা হচ্ছে ম্যানিপুলেশন প্রসেস অফ প্লাস্টার অফ প্যারিস। ম্যানিপুলেশন প্রসেস অফ প্লাস্টার অফ প্যারিস। স্যাররা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় ম্যানিপুলেশনটা করে দেখাতে বলে এবং সাথে সাথে ভাইবাতেও কিন্তু স্যাররা এইটা সম্পর্কে অনেক কোশ্চেন করে থাকে। সো ম্যানিপুলেশন প্রসেসটা আমি একটু বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করছি। ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমাদেরকে যেই দুটো ইনস্ট্রুমেন্ট লাগবে তা হচ্ছে একটি ফ্লেক্সিবল রাবার বোল এবং সাথে একটি মেটালিক স্প্যাচুলা অর স্টেইনলেস স্টিল স্প্যাচুলা। আমি আবার বলছি, প্লাস্টার অফ প্যারিস ম্যানিপুলেশনের ক্ষেত্রে যে দুটো ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে তা হচ্ছে ক্লিন ফ্লেক্সিবল রাবার বোল এবং স্টেইনলেস স্টিল স্প্যাচুলা অর মেটালিক স্প্যাচুলা। এর প্রসিডিওরটা আমি একটু বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমেই আমাদেরকে ক্লিন ফ্লেক্সিবল রাবার বলে পানি নিতে হবে এবং প্রথমে পানি নেওয়ার পরে তার উপর কিন্তু আমাদেরকে প্লাস্টার অফ প্যারিস পাউডারটা স্প্রিঙ্কল মেথডে ঢালতে হবে। আমি আবার বলছি, প্লাস্টার অফ প্যারিস পানিতে ঢালার যেই মেথডটি রয়েছে তা হচ্ছে স্প্রিঙ্কল মেথড এবং তারপর কিন্তু আমাদেরকে স্টেইনলেস স্টিল স্প্যাচুলা দিয়ে এটি মিক্স করতে হবে এবং যেই মেথডে এটি মিক্সিং করা হয় তা হচ্ছে টু অ্যান্ড ফ্রো। 20 থেকে 30 সেকেন্ড মিক্সিং করার পর যখন এর মধ্যে একটি স্মুথ এবং ক্রিমি অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো, তখন আমাদেরকে এটি হয় ভাইব্রেটর মেশিনের সাহায্যে অথবা হাত দিয়েই ট্যাপ করতে হবে, কারণ এর ভেতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে। আমি আবার বলছি, এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকা যাবে না। তাই ভাইব্রেটর মেশিনের সাহায্যে অথবা আমাদের হাত দিয়েই এটি রিপিটেডলি বারবার ট্যাপ করতে হবে, যার মাধ্যমে নিচের এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে এবং যখন এটি পুরোপুরি এয়ার বাবলস মুক্ত থাকবে তখন আমরা এটি ইমপ্রেশন ট্রের মধ্যে যেই ইমপ্রেশন থাকে তার উপর নিয়ে মডেল তৈরি করতে পারবো। যদিও এটি প্র্যাকটিক্যালি না দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, তবুও আমি চেষ্টা করেছি বাংলা ভাষায় সহজভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে বলার। এখন আমি যে কোশ্চেনটি সম্পর্কে পড়তে যাচ্ছি তার রিটেনেও আমাদের প্রফে অনেকবার এসেছে এবং ভাইবার ক্ষেত্রেও এটি খুবই কমনলি কোশ্চেন করা হয়। কোশ্চেনটি হচ্ছে, it is monsoon, heavy rainfall is going on. If you kept gypsum products in untied plastic container, what will be the effects? How will you solve the problem without additive? কি কি ইফেক্ট হবে এবং কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করব? প্রথমেই জিপসামের মধ্যে যে ইফেক্টটি দেখা যাবে তা হচ্ছে আনটাইট কন্টেইনারের মধ্যে রাখার কারণে এটি ময়েশ্চারের দ্বারা কন্টামিনেটেড হবে। আমি আবার বলছি, আনটাইট কন্টেইনারের মধ্যে রাখার কারণে এটি ময়েশ্চারের দ্বারা কন্টামিনেটেড হবে এবং যার কারণে স্টোন অর প্লাস্টার সেটস স্লোয়ার এবং এরই মাধ্যমে এর সেটিং টাইম ইনক্রিজ হয় অর দিস ইফেক্ট ইনক্রিজেস দ্য সেটিং টাইম। আমি আবার বলছি, প্রথমেই এর মধ্যে যেই ইফেক্টটি দেখা যাবে তা হচ্ছে আনটাইট কন্টেইনারের মধ্যে রাখার কারণে এটি ময়েশ্চারের দ্বারা কন্টামিনেটেড হবে। Thus stone or plaster sets slower, increasing the setting time. আমি আবার বলছি, প্রথমেই যে ইফেক্টটি দেখা যাবে তা হচ্ছে আনটাইট কন্টেইনারের মধ্যে রাখার কারণে এটি ময়েশ্চারের দ্বারা কন্টামিনেটেড হবে এবং এর সেটিং টাইম ইনক্রিজ হয়ে যাবে। এবং এই প্রবলেমের সলিউশন হচ্ছে, অ্যাজ দ্য প্লাস্টার ইজ হাইগ্রোস্কোপিক ইট শুড বি কেপ্ট ইন এয়ার টাইট কন্টেনার্স, অর্থাৎ এয়ার টাইট কন্টেনারের মধ্যে সবসময় এটি রাখতে হবে এবং সাথে সাথে ইট শুড বি কেপ্ট ক্লিন উইথ নো ডার্ট অর আদার ফরেন বডিজ। এরপর আমি আরও একটি রিটেন কোশ্চেন সম্পর্কে বলে দিচ্ছি। রিটেন কোশ্চেনটি হচ্ছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য স্ট্রেংথ অফ জিপসাম প্রোডাক্টস? আমি আবার বলছি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য স্ট্রেংথ অফ জিপসাম প্রোডাক্টস? এর ফ্যাক্টরগুলো স্যাররা ভাইভাতেও কোশ্চেন করতে পারে। এর মেইন পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। দ্য ফ্রি ওয়াটার কন্টেন্ট অর এক্সেস ওয়াটার, ওয়েট স্ট্রেংথ, ড্রাই স্ট্রেংথ, ওয়াটার পাউডার রেশিও, টেম্পারেচার, স্প্যাচুলেশন,
অ্যাডিশন অফ অ্যাক্সিলেটরস অ্যান্ড রিটার্ডার্স, পার্টিকেল সাইজ অফ দ্য প্লাস্টার। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর চলে এসেছি আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ কোশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রিটেন এবং অবশ্যই ভাইভা কোশ্চেন। কোশ্চেনটি হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন অর্ডিনারি প্লাস্টার অ্যান্ড ডেন্টাল স্টোন। আমি আবার বলছি, কোশ্চেনটি হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন অর্ডিনারি প্লাস্টার অ্যান্ড ডেন্টাল স্টোন। এর ডিফারেন্সিয়েট যদি আমরা করতে চাই, প্লাস্টারের ক্ষেত্রে হবে ড্রাই ক্যালসিনেশন এবং ডেন্টাল স্টোনের ক্ষেত্রে হবে ওয়েট ক্যালসিনেশন। প্লাস্টারের পার্টিকেল সাইজ হচ্ছে লার্জার, ইরেগুলার অ্যান্ড পোরাস এবং স্টোনের সাইজ হচ্ছে স্মলার, রেগুলার অ্যান্ড ডেন্স। প্লাস্টার ওয়াটার পাউডার রেশিও হচ্ছে রিকোয়ার্স মোর ওয়াটার এবং স্টোনের ক্ষেত্রে রিকোয়ার্স লেস ওয়াটার। প্লাস্টার কিন্তু পোরাস এবং স্টোনের ক্ষেত্রে ইট ইজ নট পোরাস বাট মোর ডেন্স। প্লাস্টার প্রপার্টি হচ্ছে লোয়ার স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস, যার ক্ষেত্রে স্টোন হচ্ছে গ্রেটার স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস। Plaster used when strength is not of primary importance. Stone is used when greater strength and hardness is required. তো আশা করছি জিপসাম প্রোডাক্টসের রিটেন কোশ্চেন এবং ভাইভা কোশ্চেনগুলো সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা হয়েছে এবং আজকের পর থেকে আশা করছি তোমাদের জিপসাম প্রোডাক্টস নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমাদের কার কোন কোন টপিকে প্রবলেম আছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুলের পক্ষ থেকে চেষ্টা করব সেই টপিক সম্পর্কে তোমাদেরকে লেকচার সেশন দিতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।